বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে তৃতীয় পর্ব। তোমাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, তা হচ্ছে স্পেন আর পর্তুগালের হাত ধরেই আধুনিক সাম্রাজ্যবাদের উত্থান। এই দুই দেশের পর সমুদ্র অভিযানে নামল নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এসব দেশগুলো। পরে আবার নৌশক্তিতে বলীয়ান হয়ে উঠল ফ্রান্স ও ব্রিটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন শক্তি হলো আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। 90-এর শুরুতে সোভিয়েতের পতনের পর একক পরাশক্তি হিসেবে আমেরিকার জয়যাত্রা শুরু। আবার বর্তমানে চীন টেক্কা দিতে চায় আমেরিকাকে, রাশেদ বলে উঠল। এজন্যই তো সাধারণ জ্ঞানের বইয়ে আমরা যখন পড়ি একটা দেশ কোন দেশের উপনিবেশ ছিল, আমরা সাম্রাজ্যবাদী দেশটির নাম হিসেবে ঘুরে ফিরে ওইসব দেশের নামই পাই। রাইট, তুমি ঠিক বলেছ রাশেদ। পরের রাজ্য লুট করে খাওয়া ইউরোপীয়রা জায়েজ করে নিয়েছিল। তারা ভাবত তারা সভ্য মানুষ, তাদের অধিকার আছে এসব কালো আদমি নাঙ্গা বুখাদের দেশ দখল করার। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন ব্রিটিশদের লক্ষ্য করে, পরের মুলুক লুট করে খায়, ডাকাত ওরা ডাকাত, ওদের তরে বরাদ্দ বাই, আঘাত শুধু আঘাত। সে যাই হোক, পুরো আমেরিকা মহাদেশের অধিকাংশই যেহেতু স্পেনিশ কলোনি ছিল, তাই ব্রাজিল বাদে সবগুলো দেশের মাতৃভাষা স্পেনিশ। আর ব্রাজিল যেহেতু ছিল পর্তুগিজদের হাতে, ব্রাজিলের ভাষা পর্তুগিজ। এ ঝামেলা তো শেষ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ভাষা ইংরেজি হলো কেন? এদিকে পুচকে দেশ সুরিনামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিভাবে ডাচ হয়? বর্তমান আমেরিকার ভাষা ইংরেজি কিভাবে হলো? সেখানে পুরো মহাদেশটাই আবিষ্কার করেছে স্প্যানিশরা, তাদের সাথে জুড়েছে পর্তুগিজ। প্রশ্ন হলো ফরাসিরাই বা কখন আসলো? তুমি যে আসলে আমাকে পুরো বিশ্ব পরিভ্রমণ করানোর দায়িত্ব নিলে, সব কিছুই তো গোলমাল মনে হচ্ছে আমার কাছে। সোহান এবার বলতে শুরু করলো, আজকেই এসব সমস্যার সমাধান আমি দিয়ে দেব তোমাকে। কলম্বাসের পদার্পণের পর থেকে এসব এলাকার ইতিহাস জানতে হলে তোমাকে অবশ্যই ইউরোপের ইতিহাস জানতে হবে, কারণ ইউরোপীয়রাই এসব দেশের মানচিত্র, জীবনযাত্রা বারংবার উলটপালট করেছে। তোমাকে এখন আমি একটু ইউরোপের অবস্থার কথা বলবো। রাশেদ বলল, ওকে। দেখো, ইউরোপের নেতৃত্বে যখন আমেরিকার এসব পরিবর্তন হচ্ছে, পর্তুগিজরাও ব্রাজিল দখল করলো। পরবর্তী পুরো 100 বছর অন্যান্য ইউরোপীয় শক্তিশালী রাষ্ট্রগুলো চুপচাপ থাকলো। আসলে তাদের নিজেদেরও অভ্যন্তরীণ সমস্যা ছিল। মনে রেখো, ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে 100 বছর যুদ্ধ হয়েছিল, প্রকৃতপক্ষে এটা ছিল 100 বছরের বেশি। 1337 থেকে 1453 সাল পর্যন্ত যুদ্ধে দুই দেশই ছিল ক্লান্ত। তার উপর ওইসব দেশে ক্ষমতা দ্বন্দ্ব লেগেই ছিল। ইউরোপের ইতিহাস নিয়ে আলোচনায় আমি এগুলো তোমার সাথে আলোচনা করব। তবে জেনে রেখো, স্পেন এবং পর্তুগালের মাতুব্বরিতে প্রথম হস্তক্ষেপ করে নেপোলিয়নের দেশ ফ্রান্স। বেরাজানো এবং কার্টিয়ার নামক দুই ফরাসি নাবিক ফ্রান্সের সম্রাটদের পৃষ্ঠপোষকতায় অভিযান চালিয়েছিল। 1542-43 সালের দিকে তারা বর্তমান কানাডায় বসতি গেড়েছিল। স্পেন আর পর্তুগাল এসবে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না, কারণ লুটপাটের জন্য বিশাল মধ্য ও দক্ষিণ আমেরিকা তো তাদের হাতে ছিলই। একবিংশ শতাব্দীতে এসেও কানাডাতে লোক অল্প, কানাডার ভয়ঙ্কর শীত একটা ব্যাপার। এদিকে ফ্রান্সে আবার গৃহযুদ্ধ আরম্ভ হলো। রাজাও আর কোনো সাপোর্ট করলো না। কানাডার কুইবেক আর মন্ট্রিয়েলে ফ্রান্সের বসতি স্থাপিত হলো নামকাওয়াস্তে। অবশ্য 1600 সালের পর ফ্রান্স আবার নব উদ্যমে কানাডার কুইবেক সহ আশপাশ অঞ্চলে ব্যাপক হারে বসতি বিস্তার করে। এবার বুঝো কানাডার কুইবেক কেন ফরাসি ভাষা অধ্যুষিত। তবে ফ্রান্স আমেরিকার সাম্রাজ্য বাড়াতে খুব একটা সফল হতে পারেনি। ক্যারিবিয়ান, হাইতি আর অন্যান্য এলাকায় কিছু ফরাসি লোকজন বসতি গেড়েছে বটে, কিন্তু তা প্রভাব বিস্তারের জন্য একেবারেই নগণ্য। তাই তুমি দেখতে পাবে ল্যাটিন আমেরিকার কোনো দেশেরই প্রধান ভাষা ফ্রেঞ্চ নয়। এবার আসো সুরিনামের ভাষা কেন ডাচ। স্পেনের অধীনে একটা পরাধীন দেশ ছিল বর্তমান নেদারল্যান্ড। 1567 সালে সে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বাধীনতার ডাক দিয়ে। ডাচদের বলা হয় ওলন্দাজ। এরাও কিন্তু সাহসী জাতি। সমুদ্রে স্প্যানিশ জাহাজ লুট করাই ছিল ওদের নেশা ও পেশা। এ কাজে তাদের সহযোগিতা করার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিল ব্রিটেনের রানী এলিজাবেথ।
যা হোক, ব্রিটেন আর ওলন্দাজের নাবিকরা স্প্যানিশ জাহাজ লুট করায় ভারী মুসিবতে পড়ল স্পেন। স্পেন ভাবল এই নতুন দুই ডাকাতের সাথে ঝগড়া করে লাভ নেই, কারণ লুটপাট করার জন্য তো স্পেনের জমির অভাব নেই। সে নেদারল্যান্ডের সাথে সন্ধি করে সুরিনামের মালিকানা তাকে দিয়ে বলল, তুমি বাপু আমেরিকা মহাদেশে কিন্তু আর আসতে পারবে না বলে দিলাম, তুমি এশিয়ার দিকে নজর দাও। নেদারল্যান্ড মেনে নিল। স্পেনের সাথে আর ঝামেলায় সে যায় নাই। নেদারল্যান্ড পরবর্তীতে দখল করল বিশাল ইন্দোনেশিয়া। এবার আসো ব্রিটিশদের প্রসঙ্গে। ব্রিটিশরাও স্পেন আর পর্তুগালকে সমুদ্রের ট্রেক্কা দিতে চাইল। ব্রিটেনের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নাবিক ফ্রান্সিস ড্রেকের জন্ম হলো। ক্ষমতার মসনদে বসা রানী এলিজাবেথ। রানীর সাথে স্পেনের পারিবারিক শত্রুতা ছিল। ব্রিটিশ বনাম স্পেন দ্বন্দ্ব প্রকট হয়ে পড়ল। রানী এলিজাবেথ স্পেনকে একটা উচিত শিক্ষা দিতে চাইলেন। 1588 সাল বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর। ঐতিহাসিকদের দেয়া উপাধি দাঁড় করে বলা যায়, ব্রিটেনের 3 দুর্ধর্ষ সামুদ্রিক কুত্রা জন হকিংস, ফ্রান্সিস ড্রেক এবং ওয়াল্টার রেলে এই 3 জন মিলে মহাসাগর জুড়ে স্পেনের জাহাজে লুটপাট চালাতেন স্বয়ং রানী এলিজাবেথের পৃষ্ঠপোষকতায়। পরবর্তীতে তারাই স্পেনের অপরাজয় নৌশক্তিকে চুরমার করে দেয়। স্পেনের নৌশক্তি দ্য ইনভিনসিবল আর্মাডা নামে পরিচিত ছিল। উত্থান ঘটে ব্রিটিশের। তারা নজর দেয় আমেরিকা মহাদেশের দিকে। ভীতসন্ত্রস্ত স্পেন এই নতুন পাগলের আমদানিতে একেবারে চুপ হয়ে যায়। সে ল্যাটিন আমেরিকা ছাড়া আর কোনো স্থানে মাতব্বরি করার সাহস পায়নি। সগৌরবে মাথা তুলে ব্রিটিশ রাজ। কোনো প্রকার বাধা না পেয়ে ব্রিটিশরা ক্যারিবিয়ান অঞ্চল কবজা করে। স্পেন যান বাঁচিয়ে পালায়। কিউবা ব্যতীত সমগ্র ক্যারিবিয়ান অঞ্চল ব্রিটিশদের কবজায়। মজার ব্যাপার লক্ষ্য করো, কিউবা স্পেনের দখলে থাকার কারণে কিউবার ভাষা স্প্যানিশ, মুদ্রার নাম পেসো। রাশেদ বলল, এজন্যই তো কিউবা ক্যারিবিয়ান অঞ্চলে থাকার কারণেও ক্রিকেট খেলে না, কারণ ব্রিটিশের কলোনি না থাকলে একটা দেশ ক্রিকেট অনুরাগী হওয়ার প্রশ্নই আসে না। অন্যান্য ছোট ছোট ক্যারিবিয়ান দ্বীপগুলোর ভাষা ইংরেজি, আর ক্রিকেট সেখানে তার ভিত গড়ে। আমেরিকা মহাদেশে ক্রিকেট কেমনে এলো নিশ্চয়ই সেটা বুঝেছ। যা হোক, ব্রিটিশরা এরপর বর্তমান আমেরিকায় বসতি গড়ার কাজে মনোযোগী হয়। সে গল্প আরেকদিন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার গল্প শোনো। সোহান বলল, যেহেতু আমরা এখন আমেরিকা আবিষ্কারের ঘটনাগুলো জেনে গেলাম, এখন আমেরিকা মহাদেশের দেশগুলি সম্পর্কে একটু আলাপ আলোচনা করা যায়। রাশেদ বলল, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মিলে মোট 35টির মতো দেশ আছে আমি জানি। 35টি দেশ মিলে একটা সংগঠনও আছে, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এখন কি আমাদের 35টি দেশ সম্পর্কে জানতে হবে নাকি? সোহান বলল, আরে না, এত দেশ সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নেই। বিসিএস ক্যাডার হতে হলে কি পুরো পৃথিবীর সব দেশ সম্পর্কে জানতে হয় নাকি? আমি তোমার সাথে প্রথমে কানাডা নিয়ে একটু কথা বলবো, তারপরে মেক্সিকো আর কিউবা সম্পর্কে আলাপ করার পর মধ্য আমেরিকার ছোট ছোট দেশগুলোর দিকে শুধু পরিচিতিমূলক আলোচনা করব। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নিয়ে একটু বিস্তারিত জানব। তারপরে ল্যাটিন আমেরিকা সম্পর্কে বেশ কিছু জানার আছে। সবশেষে জানব মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক কিছু জানতে হবে, কারণ বিসিএস, পিলি ও রিটেন পরীক্ষা সহ যে কোনো নিয়োগ পরীক্ষায় আমেরিকার অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন আসে। সোজা কথা, আমার আলোচনাটা এরকম হবে যাতে করে এসব দেশের সমস্ত তথ্য তোমার অন্তরে গেঁথে থাকে, মুখস্থ বিদ্যার প্রয়োজন না পড়ে। ঠিক আছে গুরু, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে 3য় পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।